2 বছর আগে ঠিক এই চীন থেকেই ফেরার পর মাত্র 3 সপ্তাহের মাথায় ক্ষমতা হারিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যেতে হয়েছিল দেশ ছেড়ে। আর আজ সেই একই চীনের মাটিতে পা রাখলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাস কি নিজেকে আবার ফিরিয়ে আনছে, নাকি এটা শুধুই একটা কাকতালীয় মিল? উত্তর জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে 2 বছর পেছনে, 2024 সালের জুলাই মাসে, যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনের গল্প। 2024 সালের 8 জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হলেন বেইজিংয়ের পথে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর শুরু হয়েছিল 4 দিনের সূচিতে। তবে শেষ মুহূর্তে একদিন সংক্ষিপ্ত করে 10 জুলাই রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে তখন প্রত্যাশার পারদ তুঙ্গে। সবাই ভাবছিল বিশাল অঙ্কের ঋণ আসছে, বিনিয়োগের জোয়ার আসছে, কিন্তু বাস্তবতা হলো অন্য কিছু। সফর শেষে 22টি সমঝোতা স্মারক আর চুক্তি, 7টি ঘোষণাপত্র সইয়ের ঘোষণা এলো ঠিকই, সম্পর্ক উন্নীত হলো একটা ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে। কিন্তু যে বড় অঙ্কের ঋণ সহায়তার আশা করা হয়েছিল তার স্পষ্ট কোনো নিশ্চয়তা সেদিন আসেনি। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এই ফারাক নিয়ে তখন দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে যায়। এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়। চীন থেকে ফিরে আসার পর 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক নয়, এখন থেকে কূটনীতি হবে অর্থনৈতিক। সেই সঙ্গে আরও কিছু মন্তব্য আসে যা তখন চলমান কোটা সংস্কার আন্দোলনের আগুনে ঘি ঢেলে দেয়। আন্দোলনকারীদের নিয়ে তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তোলে। সত্যিটা যেটাই হোক, পরের কয়েক সপ্তাহে আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। আর মাত্র 3 সপ্তাহের মধ্যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ইতিহাসে নাম লেখান ভারতে পালিয়ে যাওয়া এক সাবেক সরকার প্রধান হিসেবে। 2 বছর পার হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এখন সম্পূর্ণ আলাদা। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য সেই একই অঞ্চল। প্রথমে মালয়েশিয়া, তারপর সরাসরি সেই চীন। 22 জুন মালয়েশিয়ার সরকারি সফর শেষ করে তিনি রওনা দেন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দিকে। সঙ্গে আছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। দালিয়ানে 2 দিন অবস্থান করে তিনি অংশ নেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে, যেখানে বিশ্বের 90টির বেশি দেশের প্রায় 1750 প্রতিনিধি জড়ো হয়েছেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি হাই স্পিড ট্রেনে রওনা দেন বেইজিংয়ের দিকে, যেখানে শুরু হয় তার সফরের মূল আনুষ্ঠানিকতা। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আর 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ। এই সফরে 15 থেকে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনা আছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। কিন্তু এবার গল্পটা শুধু চুক্তির সংখ্যা নিয়ে নয়, এর পেছনে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক হিসাব। বাংলাদেশের অবকাঠামো খাতে চীনের বিনিয়োগের ইতিহাস বহু পুরনো। পদ্মা সেতু, রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, এই সব কিছুর পেছনে দশকের পর দশক ধরে রয়েছে বেইজিংয়ের অর্থায়ন। বিশ্লেষকদের মতে যে সরকারি ক্ষমতায় থাকুক, চীনের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির জন্য একরকম অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবারের সফরে আলোচনার টেবিলে আসছে আরও বড় কিছু প্রকল্প। নীলফামারীতে 1000 শয্যার একটি বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা আছে, যেটাতে চীন অনুদান বা গ্রান্টের মাধ্যমে অর্থায়ন করতে পারে। মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প আলোচনায় আছে, যে প্রকল্পটি আগের সরকারের সময় ভারতের আপত্তির কারণে আটকে গিয়েছিল। আর সবচেয়ে আগ্রহ জাগানিয়া বিষয় হল তিস্তা নদীর মহাপরিকল্পনা, যা এই সফরের আলোচনার বড় একটা অংশ হতে যাচ্ছে। সমন্বিত নদী ব্যবস্থাপনার আওতায় এই প্রকল্প নিয়ে আলোচনা এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশ একদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে খুঁজছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন উপায়। নতুন বাজেটেও এর ছাপ স্পষ্ট। ইলেকট্রনিক যানবাহন, সৌরশক্তি, ব্যাটারি, ইলেকট্রনিক্স আর মোবাইল ফোন উৎপাদন খাতে চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে সুবিধা রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, চীন কেন এত আগ্রহী এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে? একটা সময় চীন মূলত সরকার ভিত্তিক সম্পর্ককে অগ্রাধিকার দিত। কে ক্ষমতায় আছে তা নিয়ে খুব একটা মাথা ঘামাতো না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতাকে তারা গুরুত্ব দিতে শুরু করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিজেই বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এই সফরকে দেখছে বেইজিং। চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আর সেই স্থিতিশীলতার ওপর ভিত্তি করেই গড়ে উঠছে নতুন অংশীদারিত্বের ভিড়। কিন্তু এই গল্পে আরেকটা স্তর আছে, যেটা সহজে চোখে পড়ে না। বাংলাদেশ এখন ভারত আর চীনের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক, অন্যদিকে বেইজিংয়ের বিনিয়োগ। এই 2 শক্তিশালী প্রতিবেশীর
পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে নতুন সরকার কতটা কৌশলগত ভারসাম্য রাখতে পারবে সেটাই হবে আসল পরীক্ষা। মোংলা বন্দরের প্রকল্পটাই তার সবচেয়ে স্পষ্ট উদাহরণ, যেটা একসময় ভারতের আপত্তির কারণে থমকে গিয়েছিল। এবার আসি সেই প্রশ্নে, যেটা মনে হয় আপনার মাথায় ঘুরছে, ইতিহাস কি সত্যি নিজেকে আবার ফিরিয়ে আনছে? উত্তরটা একটু জটিল। বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন, কোনো একটা দেশের সফর একাই কোনো সরকারের উত্থান বা পতন নির্ধারণ করে না। কূটনৈতিক সফর সুযোগ তৈরি করতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যের রূপ দিতে হয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, সুশাসন আর সবচেয়ে বড় কথা জনগণের আস্থার মাধ্যমে। শেখ হাসিনার পতনের পেছনে চীন সফর কোনো একক কারণ ছিল না, এটা ছিল আরও বড় একটা রাজনৈতিক বিস্ফোরণের অংশ, যার জন্ম হয়েছিল মাসের পর মাস জমে থাকা ক্ষোভ থেকে। তবুও এই দুই সফরের মাঝে একটা অদ্ভুত মিল আছে যা অস্বীকার করা কঠিন। একই দেশ, প্রায় একই রুট, আর দুটো একদম আলাদা রাজনৈতিক বাস্তবতা। একটা সফর শেষ হয়েছিল পতনের মধ্য দিয়ে, আর আরেকটা সফর শুরু হচ্ছে এক নতুন অধ্যায়ের আশা নিয়ে। তারেক রহমানের এই চীন সফর কি বাংলাদেশের জন্য খুলে দেবে বিনিয়োগ আর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা, নাকি ইতিহাসের পাতায় এটাও থেকে যাবে শুধু একটা আশ্চর্য কাকতালীয় ঘটনা হিসেবে? সময়ই বলে দেবে এই প্রশ্নের সত্যিকারের উত্তর। কিন্তু একটা কথা নিশ্চিত, পুরো জাতি এখন তাকিয়ে আছে বেইজিং এর দিকে, এই সফরের প্রতিটা মুহূর্তের দিকে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই কাকতালীয়, নাকি ইতিহাস আসলেই নিজেকে কোনো না কোনোভাবে মনে করিয়ে দেয়? কমেন্টে জানান আপনার মতামত।